আজকের ভিডিওতে আমরা পোস্ট মডার্নিজম সম্পর্কে জানবো যে পোস্ট মডার্নিজম কি। তো পোস্ট মডার্নিজম সম্পর্কে জানতে গেলে ভিডিওটা পুরো দেখতে হবে। পোস্ট মডার্নিজম emerged in the late 20th century as a sharp reaction against the negative of modernity. Postmodernism challenged some basic assumption of modernity. বলছে উত্তর আধুনিকতাবাদ 20 শতাব্দীর শেষের দিকে উদ্ভূত হয়। আধুনিকতার নেতিবাচক পরিণতির বিরুদ্ধে একটি তীব্র প্রতিক্রিয়া হিসাবে উত্তর আধুনিকতাবাদ আধুনিকতার কিছু মূল ধারণাকে চ্যালেঞ্জ করে। দেখো, আধুনিকতা যখন বৈজ্ঞানিক ও যুক্তিকতার ওপর গুরুত্ব দেয় তখন তার এটি নেতিবাচক প্রভাব যেমন পরিবেশ, সামাজিক বৈষম্য বা বৈশ্বিক নিয়ন্ত্রণের সমস্যা দেখা দেয়। উত্তর আধুনিকতা মানে পোস্ট মডার্নিজম এই নেতিবাচক দিকগুলিকে চ্যালেঞ্জ করে এবং এক ধরনের বিকল্প চিন্তাধারার দিকে মনোযোগ দেয়। দ্য টার্ম পোস্ট মডার্নিজম ওয়াজ ফার্স্ট ইউজ বাই কে ইউজ করেছেন, সেটা হচ্ছে কি লায়োটার্ড। কে ইউজ করেছেন লায়োটার্ড ইন হিজ বুক দ্য পোস্ট মডার্ন কন্ডিশন 1979। তাহলে এই পোস্ট মডার্নিজম কথাটি কে প্রথম ইউজ করেন? লায়োটার্ড। কোন বইতে? দ্য পোস্ট মডার্ন কন্ডিশন 1979 খ্রিস্টাব্দে। পোস্ট মডার্ন কন্ডিশন 1979 খ্রিস্টাব্দে লায়োটার্ড তার বইতে পোস্ট মডার্নিজম শব্দটি ব্যবহার করেছেন। পোস্ট মডার্নিজম শব্দটি প্রথমবার ব্যবহার করেন লায়োটার্ড তার বই দ্য পোস্ট মডার্ন কন্ডিশন 1979 খ্রিস্টাব্দে। লায়োটার্ডের কথাই এটি মেটা ন্যারেটিভস এর প্রতি আত্মবিশ্বাস। লায়োটার্ড ইনক্রিডিউলিটি টুয়ার্ডস মেটা ন্যারেটিভস। মডার্নিটি, এবার আমরা মডার্নিটি সম্পর্কে জেনে নিই। মডার্নিটিটা কি? Modernity has its roots in the Enlightenment of the 17th century. Modernity believes in the authority of science and objective knowledge. It stands for universalism, believes in Trump and his foundationalist. বলছে আধুনিকতার মূল ভিত্তি রয়েছে 17 শতাব্দীর জাগরণ যুগে। আধুনিকতা বিজ্ঞানের কর্তৃত্ব এবং বিষয়ভিত্তিক জ্ঞানে বিশ্বাস রাখে। এটি সর্বজনীনতা অর্থাৎ অতীন্দ্রিয় সত্যে বিশ্বাস করে এবং মূল ভিত্তি সমর্থক। আধুনিকতা চেষ্টা করে বিশ্বাসের জন্য একক সত্য ও নীতি প্রয়োগ করতে। বিজ্ঞান ও যৌক্তিকতা এই নীতির মূল হাতিয়ার, কিন্তু এটি কখনো কখনো সমাজের ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা ও স্থানীয় বাস্তবতাকে উপেক্ষা করে। এবার পোস্ট মডার্নিজম সম্পর্কে জানবো। পোস্ট মডার্নিজম ডেভেলপড ইন 20th সেঞ্চুরি। তাহলে মডার্নিজম কততে 17th সেঞ্চুরিতে ডেভেলপড হয়েছে এবং পোস্ট মডার্নিজম কত 20th সেঞ্চুরি। নলেজ ইজ এ সাবজেক্টিভ। এটার নলেজ কি? সাবজেক্টিভ। ইট সাপোর্ট লোকাল ন্যারেটিভস অ্যান্ড মাল্টিপল ন্যারেটিভস। পোস্ট মডার্নিজম বিলিভস ইন দ্য অথরিটি অফ এনি মোড অফ নলেজ, ডাইভার্সিটি অ্যান্ড এভরিওয়ান হ্যাজ দেয়ার ওন ট্রুথ। পোস্ট মডার্নিজম ইজ অ্যান্টি ফাউন্ডেশনালিস্ট। এখানে বলেছে উত্তর আধুনিকতাবাদ 20 শতাব্দীর শেষের দিকে উদ্ভূত হয়। জ্ঞান ব্যক্তিগত, এটি স্থানীয় ও একাধিক ন্যারেটিভ সমর্থন করে। উত্তর আধুনিকতাবাদ যে কোনো ধরনের জ্ঞানের কর্তৃত্বে বিশ্বাস করে, বৈচিত্র্যকে মূল্যায়ন করে এবং প্রত্যেকের নিজস্ব সত্য রয়েছে বলে মানে। উত্তর আধুনিকতাবাদের মূল ভিত্তি সমর্থক নয়। প্রত্যেক সমাজ, সংস্কৃতি বা ব্যক্তির জন্য সত্য ভিন্ন হতে পারে। এখানে কোনো একক সূত্র বা বৈজ্ঞানিক পদ্ধতিকে সর্বশ্রেষ্ঠ ধরে নেওয়া হয় না। এটি সমাজের বিভিন্ন সংস্কৃতি ও মতাদর্শের সাম্যতা দেয়। The characteristics of postmodernism are as follows. Postmodernist believes that truth is relative and truth is up to each individual to determine for himself. It challenges the core religious and capitalistic value of Western world and seeks change of a new age of liberty within a global community. উত্তর আধুনিকতাবাদের বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ। উত্তর আধুনিকতাবাদীরা বিশ্বাস করে যে সত্য আপেক্ষিক এবং সত্য নির্ধারণ করার অধিকার প্রতিটি ব্যক্তির। এটি পশ্চিমা বিশ্বের ধর্মীয় ও পুঁজিবাদী মূল নীতিগুলিকে চ্যালেঞ্জ করে এবং এটি বৈশ্বিক সমাজের মধ্যে স্বাধীনতার নতুন যুগের জন্য পরিবর্তন খোঁজে। পশ্চিমা সমাজের এক ধর্মীয় ও অর্থনৈতিক মূল্যবোধের ওপর প্রশ্ন তোলা হয়। এটি স্থানীয় এবং ব্যক্তিগত অভিজ্ঞতার ওপর গুরুত্ব দেয়। উদাহরণ, বিভিন্ন দেশের নৈতিকতা, অর্থনীতি ও সামাজিক নিয়ম ভিন্ন হতে পারে। এখানে সেই ভিন্নতা ও বৈচিত্র্যকে মান্য করা হয়। পোস্ট মডার্নিস্ট রিগ্রেট দ্য unfulfilled promises of science, technology, government and religious. They consider nationalism as a reason behind for and hence propose internationalism and uniting separate countries.
উত্তর আধুনিকতাবাদীরা বিশ্বাস, প্রযুক্তি, সরকার এবং ধর্মের অসম্পূর্ণ প্রতিশ্রুতির জন্য আফসোস করে। তারা মানে যে যুদ্ধের পেছনে জাতীয়তাবাদ একটি কারণ, তাই তারা আন্তর্জাতিকতার প্রস্তাব দেয় এবং পৃথক দেশগুলোতে একত্রিত করতে চায়। এখানে বলছে যে যুদ্ধ এবং সংঘাত প্রায় জাতীয়তাবাদ এবং শক্তির প্রতিযোগিতার কারণে হয়। পোস্ট মডার্নবাদ মনে করে আন্তর্জাতিক সহযোগিতা এবং ভিন্ন দেশের মধ্যে সংযোগ সমাজকে শান্তিপূর্ণ করতে পারে। দে ক্লেম দ্যাট কালেকটিভ ওনারশিপ উড মোস্ট ফেয়ারলি অ্যাডমিনিস্টার গুড অ্যান্ড সার্ভিসেস। তাদের দাবি সমষ্টিক এবং সমষ্টিগত মালিকানা সব থেকে ন্যায়সঙ্গতভাবে পণ্য ও সেবা পরিচালনা করতে পারে। বলছে ওয়ান অফ দ্য মোস্ট, এখানে আমরা জানবো হচ্ছে ডিকনস্ট্রাকশন। বলছে one of the most well-known postmodernist concern is deconstruction, a theory of philosophy and textual analysis developed by developed by Jacques Derrida. জ্যাক্স ডেরিডা কি করেছে? ডিকনস্ট্রাকশন যে থিওরি সেটাকে ডেভেলপড করেছে ইন হিজ ওয়ার্ক অফ গ্রামাটোলজি। তার ওয়ার্ক গ্রামাটোলজি 1976 খ্রিস্টাব্দে 1967 খ্রিস্টাব্দে 1967 he presented the philosophy of deconstruction। তাহলে কোন বইতে দিয়েছে? অফ গ্রামাটোলজি। কত খ্রিস্টাব্দে? 1967 খ্রিস্টাব্দে কিসে দিয়েছেন? ডিকনস্ট্রাকশন থিওরিটা তিনি দিয়েছেন। উত্তর আধুনিকতাবাদের সব থেকে পরিচিত বিষয়গুলির মধ্যে একটি হলো ডিকনস্ট্রাকশন, যা দর্শন এবং পাঠ বিশ্লেষণ একটি তত্ত্ব যা জ্যাক্স ডেরিডা উন্নীত করেছেন। তার কাজ অফ গ্রামাটোলজি 1967-তে তিনি ডিকনস্ট্রাকশনের দর্শন উপস্থাপন করেছেন। ডিকনস্ট্রাকশন মূলত লেখা বা টেক্সটের অর্থকে পুনর্বিবেচনা করে। এটি বলে যে কোনো লেখা বা ধারণা এককভাবে নির্ধারিত অর্থ বহন করে না। অর্থ সর্বদা পরিবর্তনশীল এবং পাঠকের দৃষ্টিভঙ্গি অনুযায়ী ভিন্ন হতে পারে। It is a literary theory which challenges interpretation of text and meaning that was developed in Western or modern philosophy। এটি একটি সাহিত্যিক তত্ত্ব যা পশ্চিমা বা আধুনিক দর্শনে উন্নীত পাঠ ও অর্থের ব্যাখ্যার চ্যালেঞ্জ করে। পাশাপাশি এটি লিখিত সাহিত্য বা ধারণার স্বাভাবিক অর্থের বাইরে চিন্তা ভাবনার সুযোগ দেয়, অর্থাৎ পুস্তকের নিজস্ব দৃষ্টিকোণ গুরুত্বপূর্ণ। Postmodernist thinkers use the philosophy of anti-foundationalism. According to Derrida, a particular text may have multiple meanings. He rejects the binary interpretation of the world developed by Western philosophy like white, black, masculine, feminine, cause, effect, right, wrong, good, bad. Derrida's method inspired a postmodern movement called deconstructivism among architects characterized by design that reject structural concern and encourage decentralized play among its elements। এখানে বলছে উত্তর আধুনিকতাবাদী চিন্তাবিদরা এই দর্শন ব্যবহার করে মূল ভিত্তি বিরোধী তত্ত্বের জন্য। দরিদা অনুযায়ী এটি একটি পাঠের একাধিক অর্থ থাকতে পারে। এটি পশ্চিমা দর্শন দ্বারা উন্নীত দ্বৈত ব্যাখ্যা যেমন সাদা কালো, পুরুষ নারী, কারণ প্রভাব, সঠিক ভুল, ভালো খারাপ প্রত্যাখ্যান করে। ডেরিডার পদ্ধতি স্থপতিদের মধ্যে ডিকনস্ট্রাকশনালিজম নামে একটি উত্তর আধুনিক আদালতে অনুপ্রাণিত করেছে, যা ডিজাইনে কেন্দ্রীয় কাঠামো প্রত্যাখ্যান করে এবং উপাদানগুলির মধ্যে বিকেন্দ্রীকরণ খেলাকে উৎসাহ করে। ডিকনস্ট্রাকশন শুধু পাঠ নয়, সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র বা নিয়মও প্রশ্ন করে। উদাহরণস্বরূপ নারীর ক্ষমতা, অর্থনৈতিক শ্রেণী, নৈতিকতা একটি নির্দিষ্ট মানদণ্ডকে চ্যালেঞ্জ করে। জিলস ডিলিউস যিনি রয়েছেন তিনি হচ্ছে জিলস ডিলিউস। তিনি দিয়েছেন তিনি কে দিয়েছেন প্রোডাক্টিভ ডিফারেন্স। তিনি দিয়েছেন প্রোডাক্টিভ ডিফারেন্স কে দিয়েছেন জিলস ডেলিউস। Gilles Deleuze used the principle of productive differences against the model of thought given by Kant and Hegel. Kant and Hegel both use the concept of reason in their philosophy to achieve the final objective of their political philosophy. According to postmodernism, differences and contradiction is thought are productive. এখানে বলছে জিলস ডেলিউজ প্রোডাক্টিভ ডিফারেন্সের নীতি ব্যবহার করেছেন কান্ত এবং হেগেলের চিন্তার মডেলের বিরুদ্ধে। কান্ত এবং হেগেল উভয় তাদের রাজনৈতিক দর্শনের চূড়ান্ত উদ্দেশ্য অর্জনের জন্য মুক্তির ধারণা যুক্তি রিজনের ধারণা
ব্যবহার করেছেন। উত্তর আধুনিকতাবাদ অনুযায়ী চিন্তার পার্থক্য এবং বিরোধিতা উৎপাদনশীল ভিন্ন মত এবং বিরোধী চিন্তা সমাজে নতুন ধারণা এবং উদ্ভাবন আনে। ডেলিউজ দেখান পার্থক্য নিজেই উৎপাদনশীল এবং এটি কোনো লজিক্যাল বিরোধ বা নেতিবাচক এর জন্য নয়। ডেলিউজ declares that difference is thinkable only a repetition repeating itself where difference forms itself in internally differing from itself. Its movement is productive but without logical opposition, negation or necessity. এখানে বলছে ডেলিউজ ঘোষণা করেন যে পার্থক্য কেবল পুনরাবৃত্তির মাধ্যমে চিন্তা করা যায়, নিজেকে বারবার পুনরায় দর্শন করে। এখানে পার্থক্য নিজেই চিরকাল নিজের থেকে ভিন্ন হয়ে নিজেকে নিশ্চিত করে। এর আন্দোলন উৎপাদনশীল কিন্তু কোনো যৌক্তিক বিরোধ অস্বীকার বা অত্যাবশ্যক ছাড়াই। এটি দেখায় যে নতুন চিন্তা বা পার্থক্য সবসময় নতুন কিছু উৎপন্ন করে। এটি কোনো লজিক্যাল বিরোধ বা নেতিবাচকের ওপর নির্ভর করে না। উদাহরণ, সমাজের নতুন মতবাদ, সংস্কৃতি, শিল্প বা নীতি ক্রমাগত পুনর্নির্মিত হয় এবং নতুন উদ্ভাবনের জন্ম। এবার আমরা কিছু থিঙ্কার সম্পর্কে জানবো। প্রথমেই রয়েছে দেখো মিশেল ফুকো সম্পর্কে। His aim was to underline the nation that the emergence of modern political liberalism and its characteristic institution result in greater freedom for the individual. His discursive formation are central to his belief that knowledge is enmeshed in power, truth always being a social contract. তিনি বলেছেন তার লক্ষ্য ছিল এই ধারণাকে দুর্বল করা যে আধুনিক রাজনৈতিক উদারবাদের উদ্ভব এবং এর বৈশিষ্ট্যমূলক প্রতিষ্ঠানগুলো ব্যক্তির জন্য বেশি স্বাধীনতা এনেছে। তার ডিসকার্সিভ ফরমেশন তার বিশ্বাসের কেন্দ্র যেখানে জ্ঞান শক্তির সঙ্গে জড়িত এবং সত্য সবসময় সামাজিক নির্মাণ। তাহলে মিশেল ফুকোর যে তার একটা ডিসকার্সিভ ফরমেশন কে দিয়েছেন মিশেল ফুকো। ডিসকার্সিভ ফরমেশন কে দিয়েছেন মিশেল ফুকো। ফুকোর মতে জ্ঞান এবং সত্য কোনো নিরপেক্ষ বা স্বতঃসিদ্ধ বাস্তবতা নয়, এটি সবসময় ক্ষমতার সাথে জড়িত এবং সমাজের সাংস্কৃতিক রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি হয়। উদাহরণস্বরূপ শিক্ষা ব্যবস্থা, আইন, সামাজিক নিয়ম সবসময় সবকিছু শক্তির প্রভাবের অধীনেই চলে। মিশেল ফুকোর কয়েকটি বইয়ের নাম আমরা জানবো। তার বই হলো ডিসিপ্লিন অ্যান্ড পানিশ, কত খ্রিস্টাব্দে লিখেছেন? 1975 খ্রিস্টাব্দে তিনি লিখেছেন। প্রথম বই হচ্ছে ডিসিপ্লিন অ্যান্ড পানিশ, কত খ্রিস্টাব্দে লিখেছেন? 1775 খ্রিস্টাব্দে লিখেছেন। দ্য হিস্টোরি অফ সেক্সুয়ালিটি 1796 খ্রিস্টাব্দে লিখেছেন। 1796 খ্রিস্টাব্দে তিনি লিখেছেন দ্য সেক্সুয়ালিটি অ্যান্ড দ্য হিস্ট্রি অফ সেক্সুয়ালিটি। আর 3 নম্বরে তিনি লিখেছেন ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন 1961 খ্রিস্টাব্দে। ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন 1961 খ্রিস্টাব্দে। ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন 1961 খ্রিস্টাব্দে। The archaeology of knowledge and discourse on knowledge. The archaeology of knowledge and discourses on knowledge 1969 খ্রিস্টাব্দে লিখেছেন। আমিও মুখস্থ করে নিই বলার সাথে সাথে। তাহলে মিশেল ফুকোর প্রথম বই কি ডিসিপ্লিন অ্যান্ড পানিশ, কত খ্রিস্টাব্দে লিখেছেন? 1975 খ্রিস্টাব্দে লিখেছেন। দ্য হিস্ট্রি অফ সেক্সুয়ালিটি কত খ্রিস্টাব্দে লিখেছেন? 1976 খ্রিস্টাব্দে লিখেছেন। ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন 1961 খ্রিস্টাব্দে লিখেছেন। আর লাস্ট দ্য archaeology of knowledge and discourses of knowledge কত খ্রিস্টাব্দে? 1969 খ্রিস্টাব্দে তিনি লিখেছেন। ফ্রেডরিচ নিটশের বই নিটশে তিনি বলেছেন হি স্টেটস দ্যাট ইম্পর্টেন্স অফ will especially the will to power he say in ethics there are no moral facts but only moral interpretation of phenomena which give rise to different existing moral codes in works such as beyond good and evil কে দিয়েছেন? এটা হচ্ছে নিটশে কত খ্রিস্টাব্দে? 1886 খ্রিস্টাব্দে। অ্যান্ড
and on the genealogy of morals, on the genealogy of morals 1887 খ্রিস্টাব্দে he mountained he mountained the fierce attack on Christianity. He summed up this view in the declaration that God is dead. কি বলেছেন? the God is dead, the God is dead, the God is dead কে বলেছেন? নিটশে। এবং তিনি দিয়েছেন বিয়ন্ড গুডস অ্যান্ড এভিল কে দিয়েছেন 1886 খ্রিস্টাব্দে নিটশে। এবং on the genealogy of morals 1887 খ্রিস্টাব্দে কে দিয়েছে? নিটশে। এরপরে আমরা কি জানবো? এরপরে যে থিঙ্কার তিনি হচ্ছে জিন ফার্সোয়া লিওটার্ডের সম্পর্কে জানবো। প্রথমে যে তিনি কি বলেছেন, জিন বুক তার বই সম্পর্কে জানবো। প্রথমে বুক পোস্ট মডার্ন কন্ডিশন, এ রিপোর্ট অন নলেজ। জন তার বইয়ের নাম কি? পোস্ট মডার্ন কন্ডিশন, এ রিপোর্ট অফ নলেজ। হি ডিফাইন্স পোস্ট মডার্নিজম ইজ postmodernism is incredulity towards meta narratives. By this he meant that truth is always contingent on historical and social context rather than being absolute and universal. তিনি দেখিয়েছেন, লিওটার দেখিয়েছেন যে বড় সাধারণ ন্যারেটিভস বা মেটা স্টোরি যেমন ধর্ম, রাজনীতি, ইতিহাস এসবকে অনিরাপদ এবং একক সত্য হিসাবে দেওয়া যায় না। সত্য সবসময় সমাজ ও প্রেক্ষাপটের সঙ্গে নির্ভরশীল। তাহলে মিশেল ফোকোর বই আমরা জানলাম। প্রথমে হচ্ছে ডিসিপ্লিন অ্যান্ড পানিশ 1775 খ্রিস্টাব্দে, হিস্ট্রি অ্যান্ড সেক্সুয়ালিটি 1776 খ্রিস্টাব্দে, ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন 1961 খ্রিস্টাব্দে, ডিসিপ্লিন অ্যান্ড পানিশ 1975 খ্রিস্টাব্দে, দ্য হিস্ট্রি অফ সেক্সুয়ালিটি 1976 খ্রিস্টাব্দে, ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন 1961 খ্রিস্টাব্দে, দ্য অ্যানার্কোলজি অফ নলেজ অ্যান্ড ডিসকোর্সেস অন নলেজ 1769 খ্রিস্টাব্দে, নিটশে, বিয়ন্ড গুড অ্যান্ড এভিল 1886 খ্রিস্টাব্দে, অন দ্য জেনেটোলজি অফ মোরালস 1887 খ্রিস্টাব্দে, জন ফার্সোয়া লিওটার্ড পোস্ট মডার্ন কন্ডিশনের রিপোর্ট অন নলেজ 1979 খ্রিস্টাব্দে। মার্টিন হাইডেগার fundamental of his philosophical system was the question of the meaning of being and self-conscious existence. His most famous work being and Time 1927 তাহলে তার বইয়ের নাম হচ্ছে, কার বইয়ের নাম? মার্টিন হাইডেগার। তার বইয়ের নাম হচ্ছে টাইম বিং অ্যান্ড টাইম 1927 খ্রিস্টাব্দে। হাইডেগার মূল ফোকাস ছিল অস্তিত্বের অর্থ এবং আমাদের সচেতন অস্তিত্বের প্রকৃতির অনুভূতি। তিনি দেখিয়েছেন মানুষের জীবন এবং সময়ের সঙ্গে তাদের অস্তিত্বের সম্পর্কের গভীর দার্শনিক বিশ্লেষণ। Jack Derrida was a French philosopher is best known developing a form of semiotic analysis, well-known deconstruction. His major work included Writing and Differences 1967, Margins of Philosophy 1972, and Secret and Speakers. স্পেক্টরস অফ মার্কস 1993 খ্রিস্টাব্দে। তার বই হচ্ছে রাইটিং অ্যান্ড ডিফারেন্সেস 1967 এবং মার্জিনস অফ ফিলোসফি 1972 খ্রিস্টাব্দে, স্পেক্টরস অফ মার্কস 1993 খ্রিস্টাব্দে। তারপরে হচ্ছে রিচার্ড রোট্রি argues that philosophy and the mirror of nature, philosophy and the mirror of nature কে বলেছেন? রিচার্ড রোট্রি। philosophy and the mirror of nature কে বলেছেন? রিচার্ড রোট্রি। that contemporary analytic philosophy mistakenly imitates scientific methods. His best known work included Philosophy and the Mirror of Nature 1979, and the consequence and pragmatism তার বই হচ্ছে ফিলোসফি অ্যান্ড দ্য মিরর অফ নেচার 1979 খ্রিস্টাব্দে। এবং তার বই আরেকটা বই হচ্ছে কনসিকুয়েন্স অফ প্রাগমাটিজম আরেকটা হচ্ছে জিলস ডেলিউজ হিজ ইন্টারেস্ট ইন প্লুরালিজম। জিলস ডেলিউজ তিনি হচ্ছে ইন্টারেস্ট প্লুরালিজম অ্যান্ড openness to other awards, and interactively he considered philosophy as the philosophy of pluralism. Thus he criticized the identity and oneness
ইন ফিলোসফি। ডেলিউজের ফোকাস ছিল বহুত্ববাদ এবং অন্যের প্রতি খোলা মন রাখা। তিনি দর্শনকে বহুলতাবাদের দর্শন হিসেবে দেখেছেন এবং একক পরিচয় বা অভিন্ন চিন্তা ভাবনার সমালোচনা করেছেন। তার বই হচ্ছে ডিফারেন্স অ্যান্ড রেপিটিশন।